ইতিহাস ইতিহাসকে পরিবর্তন যেরকম করা যায় না, সেরকম ইতিহাস যদি বিকৃত করা হয়, সেটা কোনো আর্ট ফর্মে হলেও তার জন্য কিছু কথা বলা অতি অবশ্যই প্রয়োজন বলে আমার মনে হয়। তো এই ইতিহাস বিকৃতি নিয়েই কিছু মানে রিসেন্ট ঘটনাবলী উঠে এসেছে, সেটা একটু প্রাসঙ্গিক বলে মনে হলো সেই নিয়ে কিছু কথা বলা। আর সেই জন্যই আজকের এই ভিডিও করতে বসা। সকলকে নমস্কার জানাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। তো এই বিষয়টি নিয়ে কথা বলতে বসেছি, যেটি 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে 16ই আগস্ট, গতকাল যেটা হয়েছে, আজকে 17ই আগস্ট। আর ঘটনার ঠিক 80 বছর পরে এই বিষয় নিয়ে কথা বলতে কেন হঠাৎ আমাকে বসতে হলো, বা এই বিষয়টা এলো কিভাবে, এটা কি করে প্রাসঙ্গিক হলো, সেটা জানতে হলে এটা আপনাদের জানতে হবে। হয়তো অনেকে জানেন, আমার মনে হয় যে একটি মুভি বলবো না, একটি ট্রিলজি, মানে 3টি মুভি অনেকটা একই ধরনের ঘটনার ওপর ভিত্তি করে এক ভদ্রলোক বানাচ্ছেন, অনেক দিন ধরেই বানাচ্ছেন। 2টি মুভি খুব সম্ভব রিলিজ হয়ে গিয়েছে, এবং আরও একটি নতুন, যেটি মানে বাংলার নাম দিয়ে দি বেঙ্গল ফাইলস এরকম কিছু একটা নাম দিয়ে তিনি বানিয়েছেন। আর সেখানে তার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান তিনি করতে এসেছিলেন গতকাল কলকাতায়, এবং তার কথা অনুসারে, এবং দেখাও গিয়েছে যে একটি প্রাইভেট হোটেলে, মানে একটি হোটেলে তিনি তার এই মুভির যে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান করছিলেন, এবং সেখানে তিনি বাধা পেয়েছেন সরকার পক্ষ থেকে। কেন কি সেটা আমরা মানে জানি না, কেন বাধাটা কেন দেওয়া হয়েছে। তো তিনি তাই অনেক চ্যানেলে দেখলাম ইন্টারভিউ দিয়েছেন ভদ্রলোক, সেটা নিয়ে তার অনেক অভিযোগ। তিনি বলছেন কেন এই মুভি ট্রেলার লঞ্চ করতে দেওয়া হবে না, মুভি শুটিংও তিনি এখানে করতে পারেননি, তিনি বাধা পেয়েছেন ইত্যাদি, তার অনেক অভিযোগ রয়েছে। তো এই প্রসঙ্গেই আমার মনে হলো যে মুভির যে বিষয়বস্তু, সেটা হচ্ছে এই 1946 সালের দি গ্রেট ক্যালকাটা কিলিং, 16ই আগস্ট যেটা শুরু হয়েছিল এবং যেটা চলেছিল 22শে আগস্ট পর্যন্ত, এবং কেন, কিভাবে, কিসের জন্য এই ঘটনা ঘটেছিল, যা রক্তাক্ত করেছিল আমাদের ভারত মাতাকে, এবং ভারত ভাগের পিছনে একেবারে যাকে বলে ইমিডিয়েট কজ, সেটা হচ্ছে এই ঘটনা। তো মনে হলো যে ইতিহাসের একজন মানে পিপাসু পাঠক হিসেবে, বা আমি নিজে ইতিহাস নিয়ে পড়াশোনাও করেছি, আমার ইচ্ছা করলো এই বিষয় নিয়ে কিছু কথা বলি। কথা বলতে কিছু সত্য ঘটনা তুলে ধরি আপনাদের কাছে। হয়েছিলটা কি? হয়েছিল সেটা হচ্ছে, আমরা জানি আমাদের দেশে মূলত 2টি রাজনৈতিক দল ছিল। একটি মুসলিম লীগ, যার প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং ভারতের জাতীয় কংগ্রেস, যার সভাপতি ছিলেন আমাদের চাচা নেহেরু, জওহরলাল নেহেরু। তো 1940 সাল থেকেই আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, এবং লর্ড কার্জনের কুবুদ্ধির ফলে সেটা হয়েছিল। তখন থেকেই হিন্দু মুসলিমের মধ্যে, যাদের মধ্যে যথেষ্ট সদ্ভাব ছিল, অবিভক্ত বাংলার কথা বলছি, এবং সেই সময় তখন থেকেই কিন্তু এই হিন্দু মুসলিমের মধ্যে একটা বিরোধ বাঁধিয়ে দেওয়ার চক্রান্ত ব্রিটিশ সরকার করেছিল, ব্রিটিশ রাজ চলাকালীন আমাদের দেশে, এটা আমরা সকলে জানি। এবং তারই ফলস্বরূপ 1940 সাল থেকে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কিন্তু উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্য, মানে কিছু রাজ্য, এবং উত্তর পশ্চিম ভারতেরও কিছু রাজ্য নিয়ে, বোঝাই যাচ্ছে ধর্মের ভিত্তিতে, অবশ্যই মুসলিম প্রধান, তাই নিয়ে তিনি একটি আলাদা দেশ চেয়েছিলেন, যার অবশ্যই প্রধান হবেন তিনি নিজে, সেই উদ্দেশ্যই তার ছিল। তো সেই দাবি তিনি বারবার জানিয়ে আসছিলেন, এবং 1946 সালে যখন নেহেরু এই ঘটনাটায় জানিয়ে দিলেন, ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠানো হলো ব্রিটিশ সরকারের পক্ষ থেকে, এই ঘটনার যাতে মানে পরিপূর্ণ রূপ দেওয়া যায়, যে হ্যাঁ একটি আলাদা দেশ দেওয়া হবে মুসলিম প্রধান। তো সেখানে হলো কি, যে আমাদের এই চাচা নেহেরু উনি বললেন যে উনি এটায় রাজি না, মানে ভারতের জাতীয় কংগ্রেস এটা মেনে নিচ্ছে না। এবং যথারীতি মোহাম্মদ আলী জিন্নাহ খেপে গেলেন। তিনি করলেন কি, হরতাল ডাকলেন, একটা স্ট্রাইক ডাকলেন 16ই আগস্ট। এবং সেই দিনটায় বর্তমান যে কলকাতা শহরের মৌলালী অঞ্চলে একটি বিশাল জনসমাবেশ আয়োজন করা হয়েছিল, যেখানে মূলত 2জন বক্তা ছিলেন। খাজা মঈনুদ্দিন নামে যে বক্তা, তিনি কিন্তু শান্তির পক্ষে, হিন্দু মুসলমান ঐক্যের পক্ষে, যাতে হিন্দু মুসলমান যে ইউনিটি সেটা ভেঙে না যায়, তার পক্ষে অবশ্য করেই তিনি বক্তৃতা দিয়েছিলেন, যাতে মানুষ শান্ত থাকে, যাতে কোনো রকম জাতিদাঙ্গা তৈরি না হয়, জাতিদাঙ্গার পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু ঠিক উল্টোটা করলেন যে বাংলার মুখ্যমন্ত্রী, তখন তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী সুরাবর্দী, তিনি এমনভাবে জনগণকে মানে খেপিয়ে দিয়ে গরম গরম বক্তৃতা দিলেন, তারা কিন্তু বাড়ি ফেরার সময়
কলকাতার মানিকতলা, বড়বাজার, কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, হ্যারিসন রোড, এই সমস্ত অঞ্চল যেগুলি হিন্দু প্রধান এলাকা ছিল, সেখানে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, যথেষ্ট হত্যা করা। রাস্তায় আমরা দেখেছি, সেসব ছবি রয়েছে যে রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে এবং অজস্র এরকম, যেটাকে বলা হয় জেনোসাইড বলা যেতে পারে, সেটা করা হলো। এবং এই মানে ঘটনার এগেনস্টে পুলিশ নামানো হলো, সব কিছুই করা হলো। যদিও শোনা গেছিল সুরাবর্দী পুলিশকে বারণ করেছিলেন এই ঘটনায় কোনো অ্যাকশন নিতে। এর কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না, এটা কিন্তু ঘটনা এগুলো ঘটছিল। এবং এই দাঙ্গা কিন্তু শুধু বাংলায় নয়। আমি কেন বলছি সেটা, যখন এই সিনেমার কথাটা তুললাম, কেন সিনেমা, কিসের জন্য, কী উদ্দেশ্যে বানানো হয়েছে, এটা প্রোপাগান্ডা মুভি কি না সেটা নিয়ে আমি বলবো। সেই কারণে এটা বা এর যে ট্রিলজি যেটা বানানো হচ্ছে, সেই জন্য আমাকে এই সত্যি ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। তো যেটা হলো, এই দাঙ্গা কিন্তু শুধু কলকাতা শহরে হয়নি, শুরুটা কলকাতা শহরে হলেও পরবর্তীকালে কিন্তু এটা বিহার, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ছড়িয়ে পড়েছিল। এবং ঘটনা যেটা, সেটা 17ই আগস্ট গাড়ি ভর্তি করে করে হিন্দু এবং শিখরাও কিন্তু যেটাকে বলা যায় পাল্টা নেওয়ার জন্য, পাল্টা অ্যাকশন, তারাও কিন্তু এসে সমানভাবে মুসলিম নিধনও করে। এবং ফলাফল হিসেবে যেটা হয়তো এই সিনেমাগুলোতে পরিষ্কারভাবে কোনোদিনই জানানো হবে না বা হয় না, ফলাফল হিসেবে, এই দাঙ্গার ফলাফল হিসেবে ইমিডিয়েটলি কলকাতা শহরে 2500 হিন্দু, অবশ্যই হিন্দু সংখ্যা বেশি, এবং 1500 মুসলিমের জীবন গেল। এটা কিন্তু হয়েছিল, যেটা ভারত মাতাকে রক্তাক্ত করেছিল। এবং অবশ্যই ষড়যন্ত্র ইত্যাদি তো থাকেই জাতি দাঙ্গার পিছনে, যে রাজনৈতিক নেতারা দাঙ্গাটা তৈরি করেন এবং সাধারণ মানুষ বুঝে না বুঝে তারা কিন্তু তার শিকার হয়। এটাই ঘটনা। এখানে কে দোষী কে নির্দোষ সেটা বড় কথা থাকে না। মানুষের প্রাণ যাচ্ছে এবং খুব নিষ্ঠুরভাবে, এবং তাদের সম্পত্তি নষ্ট হয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল রাজাবাজার অঞ্চলেও। সমস্ত অঞ্চলগুলিরই আমি নাম বললাম, এবং শুধু তাই নয়, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাবেও এগুলো ছড়িয়ে পড়েছিল। ফলত 19শে আগস্ট গান্ধীজি কলকাতা শহরে এলেন, তিনি অনশনে বসলেন এই দাঙ্গা থামানোর জন্য। কিন্তু থামলো না, স্তিমিত কিছুটা হলেও, কিছুটা কন্ট্রোলে এলো। পুলিশ নেমেছিল, মিলিটারি নামাতে হয়েছিল, কিছুটা কন্ট্রোলে এলেও 22শে আগস্ট পর্যন্ত চললো। মানে 22শে আগস্ট গিয়ে দাঙ্গা শেষ পর্যন্ত থামলো। এবং নেহেরুর যেটা দাবি ছিল যে জাতীয় কংগ্রেস মেনে নিচ্ছে না, সেই দাবি ধোপে টিকলো না। এবং মোহাম্মদ আলী জিন্নার দাবি শেষ পর্যন্ত থাকলো। ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়ে গেল, ভারত মাতার বুক চিরে রক্তাক্ত হলো। এবং সেটা কিন্তু সেই সময়কার যারা বাঙালি, তাদের কিন্তু দেশ ভাগ হলো। এবং মানে এখন যে বাংলাদেশ এবং পাকিস্তান, সেখান থেকে প্রচুর মানুষ, তাদের অফার দেওয়া হলো তারা চলে আসতে পারেন, যারা হিন্দু তারা চলে এলেন। এবং আমরা জানি কি অপরিসীম কষ্ট তাদের মনে, যারা এখনও বেঁচে আছেন। তারা কেউ যদি আমার এই ভিডিও দেখেন, আপনারা যদি শেয়ার করেন, তারা যদি দেখেন ভিডিও, তাদের চোখ দিয়ে জল পড়বেই। কারণ দেশভাগের যে কষ্ট, সেই নিজের দেশ, বাড়ি, সম্পত্তি সব ছেড়ে চলে আসা, যেখানে ছোট থেকে বড় হয়েছেন, তার কষ্ট তারাই জানেন। এবং এখান থেকেও কিছু মুসলমান তারাও চলে গিয়েছিলেন পাকিস্তানে। তো এই হচ্ছে মানে যেটা ঘটনা, যেটা ফ্যাক্ট, এগুলো কিন্তু সমস্ত বইতে লেখা আছে। আমি তথ্যসূত্র দিয়ে দিতে পারবো আশা করছি। তো ঘটনা এটা, এবং শোনা যাচ্ছে এর উপর ভিত্তি করেই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এর উপর ভিত্তি করে সিনেমাটি বানানো হয়েছে। আমি জানি না কেন সিনেমার শুটিং উনি বলছেন এখানে করতে দেওয়া হয়নি, এটা আমার জানা নেই। ওনাকে দেখলাম ইন্টারভিউতে একটি নিউজ চ্যানেলে বলছেন, খুব সম্ভব এবিপি আনন্দে তাকে বলতে শুনলাম। সেটা যাই হোক, তারপরে তার ট্রেলার নাকি লঞ্চ করতে দেওয়া হচ্ছে না। তো এবার এই প্রসঙ্গে বলি, কোনো একজন মানুষ, তিনি খুব ভালো সিনেমার পরিচালক হতেই পারেন, কিন্তু তিনি যদি পরপর একই ধরনের মুভি, যেন মনে হচ্ছে যে দেশের কোনো প্রশাসকের অর্ডারি মুভি বানান, তাহলে এটা কিন্তু অন্য পক্ষের হয়তো মনে হতে পারে, যদি তার মানে সত্য কথাটা সেখানে কতটা বলা হচ্ছে সেটা নিয়ে সন্দেহ যদি থাকে। আমি বলতে পারবো না, কারণ সিনেমাটি তো মুক্তি পায়নি। তবে ট্রেলার কালকে মুক্তি পেয়েছে, দেখেছি। ট্রেলারটি দেখে আমি কিন্তু ভালো করে দেখতে পারিনি, কারণ এত বেশি ভায়োলেন্স দেখানো হয়েছে সেখানে। তো আমি জানি না সত্যি কথা কতটা দেখানো হয়েছে, তাকে কেন বাধা দেওয়া হয়েছে। তবে এটা করে তারই হয়তো উপকার করা হয়ে গেল, কারণ বিনা পয়সায়, বিনা আয়াসে তিনি কিন্তু যথেষ্ট প্রচার পেয়ে গেলেন। এটা করার খুব কিছু দরকার কি ছিল? কারণ মানুষ কিন্তু সব কিছু দেখছে, কে কী করছে, কে কী না করছে, কোথায় তাদের কি মনে হচ্ছে, সেটিং ইত্যাদি। তো মানুষ কিন্তু সব কিছু অবজার্ভ করছে। তাদের কিন্তু কোনো সিনেমা, প্রোপাগান্ডা সিনেমা হোক বা না হোক, বা মুভি বা মানে থিয়েটার বা যে কোনো কিছু, নাটক ইত্যাদি দেখিয়ে এই ভোটের বাজারে তাদের মনে কিছু করা যায় না। তবে এই ধরনের সিনেমা যদি বিধানসভা ভোটের কয়েক মাস আগে আসে, তবে এই ধরনের রিয়াকশান হওয়াটা আমার মনে হয় খুব বেশি অস্বাভাবিক নয়, কিন্তু উচিত বলে আমি মনে করছি না। কারণ এতে করে সুবিধা দেওয়া হয়ে গেল অপরপক্ষকে, এটা বলা যেতেই পারে।
তো কথা হচ্ছে সেটা যারা করেছেন তারা জানবেন কেন। তবে যেটা বলা হচ্ছে তাদের পক্ষ থেকে কিছু মুখপাত্র ইত্যাদি তো আছেন যারা প্রতিটা কথায় টপ 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 করে মুখ খোলেন, পটপট করে কথা বলেন। তো সেখান থেকে বলা হচ্ছে যে গুজরাট ফাইলস, আরও কী কী হাথরস, উন্নাও ফাইলস, এগুলো কেন হবে না। খুব ভালো কথা। আবার ওই পক্ষ থেকে কিছু চ্যানেল আছে, মানে দুই পক্ষেরই চ্যানেল আছে, তো তারা আবার দেখলাম পটপট পটপট করে তারাও বলে, তারা বলছে মানে দেখুন, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব তো নই, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে যেহেতু কথা বলি না, সেহেতু আমি নিরপেক্ষভাবে কথা বলতে পারি। কিন্তু এরা যেহেতু কোনো পক্ষের হয়ে বলেন, তাদের ওই পক্ষ টেনেই কথা বলতে হয়। কিন্তু আমি পুরোটাই সমালোচনা করতে পারবো, কারণ যেহেতু আমি কারুর পক্ষে আমার বলার দরকার নেই, প্রয়োজন বোধ করছি না, কোনো কারুর পক্ষ হয়ে আমি ফ্যাক্ট নিয়ে কথা বলছি। তো দেখলাম তারা আবার উল্টে বলছেন যে হ্যাঁ হ্যাঁ, আপনাদেরও তো কত পোষা পরিচালক আছেন, তাদেরকে বলুন না বানাতে। তো তারা বানাবেন কিনা আমার জানা নেই, বানালে মানুষ দেখবে কিনা আমার জানা নেই, বানাতেই পারেন, তারা তো বানাচ্ছেন, সেটা নিয়েও কথা হচ্ছে। যে এই যে কার জানি অন্তর্ধান হয়েছিল কোনো একজন মহিলার আগের সরকারের আমলে, সেটা নিয়ে বানানো হচ্ছে। তাদের চালাকি দেখুন, তারা কিন্তু চুপ করে আছেন। আগের সরকার কি এটা নিয়ে বেশি কথা বলছেন? কারণ বেশি কথা বললেই প্রচার পেয়ে যাবে। তো এই ভুলটা অলরেডি করা হয়ে গেছে। এই সিনেমার এই মুভির ট্রেলার লঞ্চের আগেই দিব্যি সুন্দর প্রচার হয়ে গেল, এবং সেটা বিনা পয়সায়। তো আমার মনে হয় পরিচালক মশাই খুবই আনন্দিত, এবং সেই আনন্দের জন্যই তিনি বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিতে বসে গেছেন। ঠিক এইভাবে তিনি যখন কাশ্মীর নিয়ে যে মুভিটি বানিয়েছিলেন, এইভাবেই তিনি প্রচারটা কিন্তু মোটামুটি সারা ভারতে পেয়ে গেছিলেন। এবার আরেকটা কথা বলবো, যে এই যে এখানে বাধা দেওয়া হচ্ছে, এটা করে সারা ভারতবর্ষে বাধা দেওয়া যাবে? কারণ তাদের শাসিত যে সমস্ত স্টেট আছে, তারা তো সেখানে ট্যাক্স ফ্রি করে দেয় এই ধরনের মুভিগুলো, এবং ট্যাক্স ফ্রি বিনা পয়সায় বা অল্প পয়সায় দেখতে পেলে অনেক মানুষ ভিড়ও জমাবেন। কিন্তু ভোটের বাজারে খুব বেশি প্রভাব কি সেটা ফেলে? এই মুভি দেখে তার প্রভাব কি ভোটের বাজারে পড়বে বলে মনে হয়? মানুষ কিন্তু রেগুলারে রুটি রুজি তারা পাচ্ছেন কিনা, তারা চাকরি পাচ্ছেন কিনা, তারা কত কি তাদের যা দাবি সেগুলো পূরণ হচ্ছে কিনা, এবং বড় বড় যে ঘটনাগুলি, যে আরজিকর বা আরও হাথরস, উন্নাও, এই সমস্ত ঘটনাগুলির বিচার কতটা পাচ্ছে যারা নির্যাতিতার পরিবার বা নির্যাতিত বা নির্যাতিতা, এই ধরনের অনেক কিছু হচ্ছে। 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, মানুষ কিন্তু সেগুলো নিয়ে বেশি মাথা ঘামাবে। তারা কিন্তু সিনেমার চেয়ে যেটা বাস্তবে ঘটছে তারা দেখতে পাচ্ছে, এবং তার ফলাফল তারা বাস্তবে টের পাচ্ছে। মাত্র 2 দিন আগে একজন শিক্ষক, তিনি দীর্ঘদিন মানসিক অবসাদে, চাকরিহারা শিক্ষক ভুগে তিনি কিন্তু মারা গিয়েছেন, এবং তার ডেড বডি নিয়েও শোনা যাচ্ছে অনেক কিছু হয়েছে। আমি সেগুলো নিয়ে এই ভিডিওতে কিছু বলতে চাইবো না। আপনারা বিচার করে বলুন যে এগুলো কি নিয়ে, এগুলো সিনেমা নিয়ে থিয়েটার করে প্রোপাগান্ডা মুভি বানিয়ে কি প্রচার করা যায় যে আমরা ভালো তোমরা খারাপ, তোমরা ভালো আমরা খারাপ? এটা কিন্তু হয় না। মানুষ কিন্তু ডে টু ডে লাইফে কি ঘটছে সেটার উপর বিচার করে আমার মনে হয় ভোট বাক্সে তার ছাপ ফেলে। আপনাদের কি মতামত এই বিষয়ে অতি অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন। আর যেহেতু ফ্যাক্ট নিয়ে কথা বলেছি, ইতিহাসটা জানা প্রত্যেকের প্রয়োজন, সেজন্য কোনায় কোনায়, দেশের কোনায় কোনায় ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন। আপনার বন্ধুবান্ধব পরিচিত সকলের মধ্যে আমার ভিডিও শেয়ার করবেন। আশা করছি যারা নতুন, চ্যানেল ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যান, দেখেন ভিডিও কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তারা আজকের এই ভিডিওটা দেখার পর আশা করছি সাবস্ক্রাইবটা করেই ফেলবেন। ভিডিও ভালো নিশ্চয়ই লেগেছে, লাইক তো দেবেনই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। আমি কারোর পক্ষে নই, কারোর বিপক্ষেও নই, আমি ফ্যাক্ট নিয়ে কথা বলি, ফ্যাক্টের সমালোচনা করি। তো আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো, অতি অবশ্যই নিজস্ব মতামত বেঝিঝাক যাকে বলে কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করুন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, নমস্কার। তাহলে আপনারা তো আমাকে প্রশ্ন করতেই পারেন যে কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম যারা কিচ্ছু জানে না এই বিষয়গুলোয়, বা যারা অনেক পরে জন্ম নিয়েছি, এই ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে, যারা দেশভাগের যন্ত্রণা টের পাইনি, স্বাধীন ভারতবর্ষে জন্মেছি এবং পুরোপুরি সুখ ভোগ করেছি, স্বাধীনতার সুখ যাকে বলে, তো তাহলে এই যে নতুন প্রজন্ম, তাদের এই ঘটনাটা কি জানানো উচিত নয়? জানানো তো উচিত। এটাই আশা করি এই ধরনের যারা মুভি বানান বা যাই করেন, তাদের আর্ট ফর্ম নিয়ে যারা কাজ করেন তাদের বক্তব্য। কিন্তু কথা হচ্ছে যেভাবে মুভিতে ভিজুয়ালি দেখানো হচ্ছে সেটা যতটা না প্রভাব পড়বে বা মানে লং লাস্টিং হবে, বা এটা কোনো অর্ডারি মুভি নয় সেটা প্রমাণ হতো যদি এই বিষয়গুলোকে পাঠ্যসূচিতে স্থান দেওয়া হতো। কোনো স্কুল কলেজে আমি জানি না এখন কি হয়, কিন্তু স্কুলের পাঠ্য বইতে এই ধরনের ঘটনাগুলিকে স্থান দেওয়া হয় না, কিন্তু পাঠ্যসূচিতে মানে সিলেবাসে অন্তর্ভুক্ত করা যেতেই পারতো। তাহলেই তো আমাদের যে একদম নতুন প্রজন্ম, নব্য প্রজন্ম যাকে বলে, তারা জানতে পারতো, এবং সেটাই করা উচিত।
বিভিন্ন দেশেই কিন্তু হলোকাস্ট হয়েছে, মানে জেনোসাইড বা হলোকাস্ট এই ধরনের ঘটনা ঘটেছে, এবং তারা কিন্তু স্মারক বা নানান ধরনের সংগ্রহশালা সেগুলির মাধ্যমে লং লাস্টিং মানুষের মনে যে না আমরা ভুলবো না অতীতে কি ঘটে গিয়েছে। এবং ইতিহাস থেকে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, মানুষ শিক্ষা নেয়, তো ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় যে আমরা কি করব না, আর কি করলে আমাদের আরও ক্ষতি হয়ে যাবে। তো মুভিগুলো দেখে কিন্তু মনে হয় না তাতে যেরকমভাবে মারমার কাটকাট এবং এক পেশে যেভাবে অর্ডারই, এই জন্যই বলা হয় যে কোনো পক্ষের অর্ডার দেওয়া মুভি যে এক পেশে হয়ে যায়, এবং মনে হয় না যে এটা কোনো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। বরং উল্টোটাই মনে হয় যে যেন জাতি দাঙ্গার স্মৃতি উস্কে দিয়ে মানুষের মনে ঘৃণার উদ্রেক ঘটানো হচ্ছে বিশেষ একটি সম্প্রদায়ের প্রতি। এবং যে ঘটনা ঘটেছিল তাতে কিন্তু তার সঙ্গে এই যে বর্তমান যে ঘটনা অনুপ্রবেশকারী ইত্যাদি এগুলির কোনো সম্পর্কই ছিল না, এবং সেই সময় যে কেন্দ্রে যে যারা শাসন করছে সেই দলটির কোনো অস্তিত্বই ছিল না। এবং আমার খুব হাসি পায় যখন হিন্দুত্ব এবং এই দেশভক্তি এইগুলো নিয়ে খুব মানে কান্নাকাটি পড়ে যায়, খুব বেশি অতিভক্তি দেখানো হয়। কারণ আপনারা যারা পড়াশোনাটা করেছেন তারা জানবেন যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই যে দলটি যারা এখন খুব হিন্দু মানে অনেক হিন্দুদের একদম ধ্বজাধারী, মানে হিন্দুদের পুরো ধ্বজাটা হাতে নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে বলে তারা দাবি করছে চারিদিকে, এবং দেশভক্ত, তারাই একমাত্র দেশভক্ত, বাকি সবাই দেশভক্ত নয়, এটা প্রচার করার একটা অপচেষ্টা করছে বলে মনে হয় অনেক সময়, মানে অনেকে বলেন, আমি বলছি না। তো তাদের কোনো অস্তিত্বই সে সময় ছিল না, ঠিক আছে। তারা কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না। এটা কেন বললাম? কারণ আমি ইতিহাস নিয়ে কথা বলছি, এটা ফ্যাক্ট নিয়ে কথা বলছি, আমি সেজন্য বললাম। এটা ঘটনা, এবং ভক্তি তাদের থাকতেই পারে, কিন্তু তার যেন কোনো বিকৃত প্রকাশ না হয়, এটাই বলার। তো আমি জানি না যে সিনেমাটাতে কী আছে, তো কিন্তু সিনেমার দেখার আগ্রহ, মানুষের উৎসাহ সাধারণ মানুষের মধ্যে বোধহয় আরও বাড়িয়ে দেওয়া হলো অন্য পক্ষ থেকে, বুঝে বা না বুঝে আমি সেটা বলতে পারবো না। তো যাই হোক, বিষয়টা নিয়ে এই বলা থাকলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন, কারণ যে ইতিহাসের যে ঘটনা বা ফ্যাক্ট নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু নতুন প্রজন্ম, পুরনো প্রজন্ম যারা দেখেছেন তারা মানে সেই সময় ছিলেন, তারা এখনও কেউ কেউ বেঁচে আছেন, কারণ ঘটনাটা খুব বেশি তো নয়, 80 বছরের পুরনো, খুব বৃদ্ধ যারা তাদের মনে সেই রক্তাক্ত স্মৃতি কিন্তু এখনও বিদ্যমান। তাই সকলের কাছে, আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে এই ঘটনার বিবরণ জানিয়ে দিন, ভিডিওটা বেশি করে শেয়ার করুন, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন আছেন প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখবো। প্রত্যেকের কাছে সেই অনুরোধ থাকবে, ভিডিও ভালো লাগছে নিশ্চয়ই সেটা জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমি কোনো পক্ষেরও না, কোনো বিপক্ষেরও না, আমার সেই জন্য বলতে সুবিধা হয় যে কোথায় গণ্ডগোল, কোথায় গণ্ডগোলের সূত্রপাত কেন হচ্ছে। আমার কিন্তু মনে হয় মানুষ এসব কিছুই দেখে না, মানুষ কিন্তু ডে টু ডে লাইফে তাদের সুবিধা অসুবিধা, তারা চাকরি পাচ্ছে কিনা, দেশে বেকারি বাড়ছে কিনা, শুধু ধর্ম নিয়ে, সংকীর্ণ ধর্ম নিয়ে চেঁচামেচি জুড়ে দেওয়া এবং সেটা নিয়ে বাড়াবাড়ি করা, আমার মনে হয় সেটার খুব বেশি প্রয়োজন নেই। এবং যারা শিক্ষিত মানুষ তারা তো অবশ্যই বোঝেন, এবং যারা বোঝেন না তাদের বোঝানোর জন্যই কিন্তু আমার এই ভিডিও। অবশ্য করেই চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং সেজন্যই সবার কাছে ছড়িয়ে দিন ঘটনাটা। আর সেজন্যই বলছি, বিভ্রান্ত হবেন না, অপপ্রচার হলেও বিভ্রান্ত হবেন না, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করুন। আর শিক্ষিত যারা তারা তো জানেনই, বোঝেনি, তারা তো পড়াশোনাটা করে এসেছেন, সেই জন্য যারা বোঝেন না বা জানেন না তারা যাতে বিভ্রান্ত না হন সেটার দায়িত্ব কিন্তু আপনাদের, মানে শিক্ষিত সমাজের। তো আমার এই ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত সকলকে নমস্কার জানাই।